কৃষ্ণায়ন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসের হচ্ছে প্রথম ক্লাস। এর কারণ হচ্ছে কোভিড-19-এর কারণে যে তোমাদের ক্লাসগুলো বন্ধ আছে, এতে করে পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নিয়ম আছে সেই নিয়মের অংশ হিসেবে অনলাইনে ক্লাসগুলো চালানো হচ্ছে। সেই ভার্চুয়াল ক্লাসের অংশ হিসেবে আজকে তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম ক্লাস। এখানে আমি বিষয় লিখেছি, বিষয়ের কোডটা লেখা আছে 141, ক্লাস নং 1, আর হেডলাইন দেওয়া আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস, দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2020 এর সিলেবাস। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে এই অধ্যায়গুলো আমি এখানে উল্লেখ করেছি, এবং এই অধ্যায়ের মূল যে টপিকগুলো সেগুলো আমি এখানে লিখেছি। এগুলো নিয়ে বেসিক আলোচনা আজকে প্রথম ক্লাসে করা হবে, এবং এই যে ক্লাসগুলো হবে এই ক্লাসের বিষয়গুলোই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, এবং যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমাদের এই হোমওয়ার্কগুলো আমরা যাচাই করব। এই যাচাইয়ের মানদণ্ড হিসেবে তোমাদের মার্কিং করা হবে, কে কত নাম্বার পেল, কে কত উন্নতি করলো। তার মানে এই ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিছু শিখতে পারবে। তারপর ভিডিও বুঝতে সমস্যা হলে বারবার ভিডিও দেখবে। এরপরেও কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। যে কোনো সমস্যা, অর্থনীতি বিষয়ে যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাহলে আমরা পড়ালেখা শুরু করি। দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ে আমরা এই অধ্যায়টি দেখি, চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে নাম হচ্ছে উৎপাদন ও সংগঠন। কি নাম? উৎপাদন ও সংগঠন। এর মূল বিষয়গুলো এখানে লেখা আছে, এগুলো আমরা পড়ব। মূল বিষয় হচ্ছে প্রথমে উৎপাদন কি, বা উৎপাদন বলতে গেলে কি বোঝায়। অর্থনীতিতে উৎপাদন বলতে গেলে বোঝায় প্রকৃতি প্রদত্ত কোনো উপকরণ ব্যবহার করে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের ব্যবহার করে নতুন উপযোগ সৃষ্টি করাকেই কি বলে? উৎপাদন বলে। যেমন প্রকৃতি থেকে, যেমন আমার হাতে বই আছে, তোমাদের পাঠ্য বই, তারপর আমার কাছে একটি খাতা আছে। এই খাতাগুলো তৈরি হয়েছে কোনো গাছের ছল থেকে বা কোনো উপকরণ থেকে। এগুলো প্রকৃতিতে ছিল, এগুলোকে মেশিন থেকে রিপেয়ার করে প্রক্রিয়াজাত করে শেষ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে একটি বই তৈরি হয়েছে বা একটি খাতা তৈরির জন্য উপকরণ তৈরি হয়েছে। এটা হচ্ছে এক প্রকার উৎপাদন। খাতা কাজে লাগে কি জন্য? লেখার কাজে লাগে, আর বই পড়ালেখার কাজে লাগে। এটা হচ্ছে এক প্রকারের উৎপাদন। যেমন আমার হাতে একটি কলম আছে, এই কলমটির রং বা ভিতরে একটি ফোম আছে, তারপর যে এর উপরে যে অংশটি আছে, এগুলো বিভিন্ন উপকরণ থেকে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে একটি রূপ দেওয়া হয়েছে। এই রূপটা হচ্ছে এক প্রকারের উৎপাদন। কি উৎপাদন হয়েছে? কলম উৎপাদন হয়েছে। তাহলে আমরা বুঝলাম প্রকৃতি প্রদত্ত কোনো উপকরণের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা। অর্থাৎ কলমের আগে ধরে নিলাম এটা অন্য কিছু ছিল, সেখান থেকে কলম তৈরি হয়েছে, কলম দিয়ে আমরা লেখালেখি করি, তাহলে নতুন উপযোগ তৈরি হলো, অর্থাৎ নতুন যোগ্যতা তৈরি হলো। এটাকেই বলবো উৎপাদন। তারপর আসি আমরা, এটা হয়ে গেল উপযোগে আসি। উপযোগ কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে সেই দ্রব্যের উপযোগ বলে। যেমন এই কলমটি দ্বারা লেখা যায়, কলম না থাকলে লেখা যেত না। তাহলে কলম দ্বারা আমরা লিখি, অর্থাৎ আমাদের লেখার অভাব এইটি মেটায় কলমটি। তাহলে এই যে যোগ্যতা কলমটির লেখা, তাহলে এইটি হচ্ছে এই কলমের উপযোগ। তাহলে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে এই উপযোগগুলো আবার বিভিন্ন প্রকার হয়। আমি এখানে শুধু সংক্ষিপ্ত আকারে প্রকার লিখেছি। প্রকার তথা উপযোগের প্রকার, এই উপযোগ বিভিন্ন প্রকারের হতে পারে। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, মালিকানাগত উপযোগ, এই রকমের অনেক উপযোগ আছে। রূপগত উপযোগ যেমন
গাছ থেকে হচ্ছে আমরা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে বিভিন্ন প্রসেস থেকে আমরা কাগজ তৈরি করতে পেরেছি, এটা রূপ পরিবর্তন করেছি। বা ধরো বনের কাঠ, বনের কাঠ, বনের কাছের লোকেরা কাঠ শুধু সাধারণভাবে জ্বালানির জন্য ব্যবহার করে থাকতে পারে। এই কাঠকে আমরা যদি কোনো আসবাবপত্রে রূপান্তর করি তাহলে উপযোগটা আরও বেড়ে গেল। তাহলে এইটা হচ্ছে রূপগত উপযোগ। তারপর স্থানগত উপযোগ, এই বনের কাঠেই যদি ধরি আমরা, বনে ছিল, ওর গুরুত্ব কম ছিল তার আশেপাশের লোকদের কাছে। এই কাঠটি থেকে আসবাবপত্র যখন আমরা তৈরি করেছি তখন এর হচ্ছে বন থেকে এসে শহরে এসে বা আমাদের বাড়িতে এসে এর উপযোগটা আরও বৃদ্ধি পেল, সৌন্দর্যতা বাড়লো। তাহলে এটা হচ্ছে রূপ পরিবর্তন করে উপযোগ, এটা হচ্ছে রূপগত উপযোগ। দুঃখিত, সময়গত উপযোগ আমি বোঝাচ্ছিলাম। প্রথমে রূপগত উপযোগ করেছি, সময়গত উপযোগ করেছি। রূপগত এবং হচ্ছে সময় বা স্থানগত যে উপযোগ আছে মোটামুটি খুব কাছাকাছি। এই জন্য এই বিষয়গুলো বইয়ে ভালো করে দেখতে হবে। একই বিষয় আলাদা আলাদাভাবে বইয়ে লেখা আছে, সেখান থেকে তোমরা পড়বে, কারণ বই থেকে না পড়লে গুলিয়ে যেতে পারে। এইভাবে আছে মৌসুমগত উপযোগ, অর্থাৎ ধানের মৌসুমে, এটাকে সময়েও ফেলানো যাবে। ধানের মৌসুমে ধানের দাম সাধারণত কম থাকে, পরবর্তী সময়ে ধানের দাম একটু বৃদ্ধি পায়। তাহলে তুমি যদি ধান সংগ্রহ করে রাখো এবং অন্য সময়ে ধানের যখন মৌসুম থাকে না, ধান যখন উৎপাদনের মৌসুম থাকে না, তখন ধানের দাম সাধারণত বেশি থাকে। এই সময় যদি ধান বিক্রি করতে যাও একটু হলেও দাম বেশি পাওয়া যাবে, তাহলে এটা মৌসুমগত উপযোগ হলো। এইভাবে অনেক উপযোগের প্রকার আছে, এগুলো পড়ে নিতে হবে, খুব দরকারি বিষয়। উপযোগের প্রকারগুলো তোমাকে অবশ্যই উপযোগ কি, উৎপাদন কি পড়তে হবে। এটা হচ্ছে ক নাম্বারের জন্য পড়তে হবে, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্ন হয় উদ্দীপক থেকে যে ক খ থাকে, ক নাম্বারের জন্য উৎপাদন কি, উপযোগ কি পড়তে হবে। আর উপযোগের যে বিভিন্ন প্রকারগুলো আছে, রূপগত, সময়গত বা মৌসুমগত, তারপরে স্থানগত যে উপযোগগুলো আছে, এগুলো প্রকারগুলো অবশ্যই করতে হবে। তারপর আসি উৎপাদনের উপকরণ। আমরা উৎপাদনের উপকরণ, এই যে উৎপাদনের উপকরণ, উৎপাদন করতে যা যা লাগে, কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে যা যা লাগে তাকেই উৎপাদনের উপকরণ বলে। যেমন আমি সেবাগত উৎপাদন করতেছি, এখন সেবাগত উৎপাদন করছি, অর্থাৎ শিক্ষাদান করছি। তো আমার কি কি লাগবে? বই লাগে, খাতা লাগে, কলম লাগে। এগুলো দিয়ে আমি সেবা প্রদান করি, কি শিক্ষাগত সেবা প্রদান করি, তাহলে এটা সেবাগত উপকরণ। ধরা যায় বাড়িতে খিচুড়ি রান্না করতে গেলে ডাল লাগে, তেল লাগে, পানি লাগে, জ্বালানি লাগে, এগুলো লাগে। তারপর সবগুলো থেকে একটা দ্রব্য উৎপাদন হয়, যেটা হচ্ছে খিচুড়ি। তাহলে এই খিচুড়ি উৎপাদন করতে যা যা লাগছে তাকেই ওই খিচুড়ি উৎপাদনের উপকরণ বলে। এখন আসি আমরা সংগঠন। এই সংগঠন উৎপাদনের, আমরা অর্থনীতিতে যে পাই, উৎপাদনের প্রধান উপকরণ চারটি। একটি হচ্ছে ভূমি, একটি হচ্ছে শ্রম, তারপর মূলধন, তারপর সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি ছাড়া উৎপাদন সম্ভব নয়। ভূমি ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। তারপর ভূমি থাকলেই হবে না, এই ভূমিতে যা উৎপাদন করব তার জন্য শ্রম দিতে হবে, শ্রম দেওয়ার পরেই উৎপাদন হবে, তাহলে শ্রম প্রয়োজন। তারপর ভূমি, শ্রম পড়লাম আমরা, এখন হচ্ছে মূলধন দরকার। কোনো কিছু উৎপাদন করতে গেলে তো মূলধন দরকার। মূলধন অর্থ হতে পারে, যেমন আমার কাছে আপাতত মূলধন এটা হচ্ছে কলমটা এক প্রকারের মূলধন। এভাবে মূলধনের আবার অনেক প্রকার আছে, স্থায়ী মূলধন, অস্থায়ী মূলধন আছে, চলতি মূলধন আছে। এগুলো বড় ক্লাসে তোমরা শিখবে, তোমাদের এই বিষয়গুলো আপাতত নেই, তোমরা উপরের ক্লাসে শিখবে। তো এই চারটি উপকরণ যে আছে তার মধ্যে সংগঠন একটি উপকরণ। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সংগঠন একটি উপকরণ, শেষ উপকরণ। এই সংগঠন বাকি তিনটি উপকরণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সংগঠন একটি অদৃশ্যমান হচ্ছে
সংগঠন একটি অদৃশ্যমান বস্তু, যেটা দেখা যায় না, উপলব্ধি করা যায়। এই সংগঠন এক বা একাধিক ব্যক্তিবর্গ চালান। যিনি সংগঠন পরিচালনা করেন তাকে বলে সংগঠক অথবা উদ্যোক্তা। সংগঠক অথবা উদ্যোক্তা একই কথা। আর কি পরিচালনা করেন? ভূমি, শ্রম, মূলধন পরিচালনা করেন। করে কি হয়? উৎপাদন হয়। তাহলে সংগঠক হচ্ছে উৎপাদনের বাকি যে উপকরণগুলো আছে তাকে পরিচালনা যিনি বা যে প্রতিষ্ঠান করে তাকেই সংগঠন বলে। নৈবেদিকে আসে এইভাবে, সংগঠন কি? সংগঠন এক প্রকারের প্রতিষ্ঠান, যাকে ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায়। এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটি তোমাদের বইয়ে এই অধ্যায়ে এটি বড় বিষয়, এগুলো অনেক ছোট ছোট, এটি বড়। ক্রম হ্রাসমান উৎপাদন। এখানে ক্রম হ্রাসমান উৎপাদন লেখা আছে। ক্রম মানে একটা পর্যায়, হ্রাস হচ্ছে কমে যাওয়া, আর মান হচ্ছে একটা ধারা অনুসারে। তাহলে ক্রম হ্রাসমান মানে ধীরে ধীরে কমে বা পর্যায়ক্রমে কমে। কি কমে? উৎপাদন কমে। তাহলে ক্রম হ্রাসমান উৎপাদন হচ্ছে ধীরে ধীরে উৎপাদন কমে। কেন কমে এই বিষয়ে দেয়া আছে, আমি বলে দেই। ধরো তোমার কাছে একটি জমি আছে, অর্থাৎ এক খণ্ড ভূমি আছে। এই ভূমিতে তুমি পরপর ধান উৎপাদন করছো। বিবেচনা করলাম, ধরে নেওয়া হলো একটি দ্রব্য ধান পরপর উৎপাদন করছো। তাহলে একই জমিতে পরপর উৎপাদন করলে ওই দ্রব্যের জন্য ওই জমির উর্বরতা শক্তি একটু হলেও কমে যায়। এটা বিজ্ঞানের কথা এবং অর্থনীতিতেও যুক্ত হয়েছে এই কথাটি, কারণ বিজ্ঞানেরই একটি অংশ অর্থনীতি। অর্থনীতিতে বিজ্ঞান বিষয়ক অনেক গবেষণা হয়। তাহলে আমরা ক্রম হ্রাসমান উৎপাদন বলতে গেলে বুঝি কোনো ভূমিতে একই দ্রব্য বারবার উৎপাদন করতে গেলে ওই দ্রব্যের পরিমাণ এক সময় কমতে থাকে। এই কমে থাকার প্রক্রিয়াটাই হচ্ছে ক্রম হ্রাসমান উৎপাদন। আর যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ক্রম হ্রাসমান উৎপাদন বিধি বলে। আমি এখানে বিধিটি লিখিনি, এটা হবে, লিখে দেওয়া যায় এখানে, বিধি, ক্রম হ্রাসমান উৎপাদন বিধি। এটি খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবে। তোমাদের কর জন্য হবে উৎপাদন কি, উপযোগ কি, কর জন্য গুরুত্বপূর্ণ, বা উপকরণ কি গুরুত্বপূর্ণ, আর বাকি খ, গ বা ঘর জন্য উৎপাদনের বিভিন্ন উপকরণগুলোর ব্যাখ্যা পড়তে হবে, সংগঠনের ব্যাখ্যা পড়তে হবে, বিশেষ করে ক্রম হ্রাসমান উৎপাদন বিধি পড়তেই হবে। এটি নিয়ে প্রায় প্রতিবারেই তোমাদের প্রাতিষ্ঠানিক এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসেই এই অধ্যায়ে। আমরা পরবর্তী অধ্যায়ে আসি। পরবর্তী অধ্যায় হচ্ছে বাজার। পরবর্তী অধ্যায় হচ্ছে বাজার। এই অধ্যায়ে বাজার কি অবশ্যই পড়তে হবে। অনেক সহজ বিষয়। কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে দর কষাকষি হয়ে যদি দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলে। বাজার বিভিন্ন প্রকার আছে, প্রকারগুলো পড়তে হবে। যেমন সময়ের ভিত্তিতে বাজার, তারপর স্থানের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। এই তিন প্রকার প্রধান। এর ভিতরে আবার সময়ের ভিত্তিতে আছে স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন বাজার আছে। প্রতিযোগিতার ভিত্তিতে আছে পূর্ণ প্রতিযোগী বাজার, অপূর্ণ প্রতিযোগী বাজার আছে, এগুলো পড়তে হবে। তারপর ফার্ম, শিল্প, প্লান্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। এই বিষয়, এই যে বাজার কি, এর প্রকার, ফার্ম, শিল্প, প্লান্ট, এই কয়েকটি বিষয়ই প্রধান বিষয়। মোটামুটি বলা চলে 95% বিষয় এই অধ্যায়ে আমি তুলে রেখেছি। এইগুলো থেকেই প্রশ্ন আসে। এর বাহিরে পড়ার খুব বেশি প্রয়োজন নেই, তারপরও আমরা অধিক জ্ঞান সঞ্চয়ের জন্য বাকি বিষয়গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। এরপর আসি, এখানে মার্কিং করে দেওয়া আছে, এই অধ্যায় হচ্ছে প্রধান অধ্যায়। এরপর সিলেবাস অনুসারে এই অধ্যায়গুলো কিছু আলোচনা করা হয়েছে, আবার এই অধ্যায়গুলোর পুনরাবৃত্তি করা হবে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায়। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার আর অধ্যায়গুলো হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেমন জাতীয় আয় সম্পর্কে। ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় সম্পর্কে, এখানে আছে এনআই কি। এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম। জিডিপি কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট।
অর্থনীতিতে গ্রোস অর্থাৎ মোট বোঝায়, টোটাল মানেও মোট বোঝায়, কিন্তু ইকোনমিক্যাল ইংলিশ বা ইকোনমিক্যাল শব্দ কিছু ব্যবহৃত হয়, সেই শব্দ হিসেবে গ্রোস, GROSS অর্থাৎ GROSS, এই গ্রোস অর্থাৎ মোট বোঝায়। তাহলে এখানে এনআই ন্যাশনাল ইনকাম, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, সিসিএ এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সিসি হচ্ছে ক্যাপিটাল কনজিউমশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধন ব্যবহার বা ভোগ ব্যয়। সিসিএ কখনো ক নাম্বারে আসে, কখনো নৈবেত্তিকে আসে, এটা পড়তে হবে ক্যাপিটাল কনজিউমশন অ্যালাউন্স পড়তে হবে। তারপর জাতীয় আয় পরিমাপ করা হয় 3 পদ্ধতিতে, আয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে, আরেকটি হচ্ছে উৎপাদন পদ্ধতিতে। 3টি পদ্ধতি পড়ে নেবে, যে কোনো একটি পদ্ধতি প্রতি পরীক্ষায় আসে। এই 3টি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি প্রতি পরীক্ষায় আসে। তাহলে ষষ্ঠ অধ্যায় গেল। সপ্তম অধ্যায় আমরা পড়ব। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে অর্থ ও ব্যাংক। অর্থ কি? অর্থ অর্থাৎ মুদ্রা। অর্থ অর্থাৎ মুদ্রা, যা বিনিময়ের মাধ্যম, যা মূল্যের পরিমাপক, যা সঞ্চয়ের বাহন প্রভৃতি হিসেবে কাজ করে, তাকেই অর্থ বা মুদ্রা বলে। এটা অর্থ কাকে বলে পড়তে হবে, সসীম এবং অসীম মুদ্রা। খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আগামী পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। সসীম মুদ্রা হচ্ছে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যে অর্থগুলো ব্যবহার করা হয় তাকে সসীম মুদ্রা বলে। যেমন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েনগুলো দ্বারা খুব বড় দাগের বিনিময় করা যায় না। এই মুদ্রাগুলো নির্দিষ্ট একটা সীমা আছে। যেমন তোমরা প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠানের বাস ব্যতীত অন্যান্য যানবাহনগুলো আসো, তোমরা রিক্সা বা অটোতে যদি ধরা যায় আসার সময় 30 টাকা বা 50 টাকা ভাড়া হয়, তোমরা যদি 1 টাকার কয়েন 30 টাকা যদি হয় 30টি দাও, তাহলে চালক, গাড়ি চালক নিতে অনাগ্রহ প্রকাশ করবে। কেন প্রকাশ করবে? কারণ ওইটা হচ্ছে সসীম মুদ্রা। আর অসীম মুদ্রা কি? যে মুদ্রা দ্বারা অধিক পরিমাণে সীমাহীন লেনদেন করা যায় তাকেই বলে সসীম মুদ্রা। যেমন 5 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকা, নতুন এসছে 200 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময় করা যায়। তাহলে সেটা হচ্ছে সসীম মুদ্রা। এরপর আমরা আসি ব্যাংক। ব্যাংক কি? ব্যাংক হচ্ছে এক প্রকারের আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণ কর্তৃক বা দাতা কর্তৃক অর্থ অথবা আমানত সংগ্রহ করে এবং সেই আমানত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে সেখান থেকে হচ্ছে একটা সুদ আকারে, একটা শতকরা ভাগ হিসেবে সুদ আকারে একটা অর্থ পায়। এটা হচ্ছে মুনাফা, মুনাফা হিসেবে পায়। তাহলে ব্যাংক কি? ব্যাংক এক প্রকারের আর্থিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যাংকের অনেক প্রকার আছে, বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলে, যেমন আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে এর বিভিন্ন প্রকার আছে। বিশেষায়িত ব্যাংক আছে, বিশেষ বিশেষ উদ্দেশ্যে যে ব্যাংকগুলো পরিচালিত হয়, এই প্রকারগুলো পড়তে হবে। ব্যাংক কি? বিভিন্ন প্রকার ব্যাংক, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এটা পড়তেই হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি, কি কি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, এটা অবশ্যই পড়ে নিতে হবে। এরপরে আমরা আসি অষ্টম অধ্যায়। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অষ্টম অধ্যায়টি হচ্ছে শেষ অধ্যায়। এখানে যেগুলো অধ্যায় লিখেছি তার শেষ অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম বাংলাদেশের অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কিরূপ, স্বাধীনতা পূর্ব অর্থনীতি কিরূপ ছিল, বর্তমানের অর্থনীতি কিরূপ, সেই সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা আছে। এই অধ্যায়টি অনেক সহজ অধ্যায় এবং ছোট অধ্যায়। তোমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে, স্বাধীনতার পূর্বে কি ছিল, বর্তমানে কি, বিভিন্ন বৈশিষ্ট্য। এরপর আছে বাংলাদেশের অর্থনীতিতে আবার শিল্প আছে, বিভিন্ন প্রকার শিল্প আছে, কৃষি শিল্প আছে, পোশাক শিল্প আছে। বিশেষ করে পোশাক শিল্প নিয়ে তোমাদের পড়তে হবে। পোশাক শিল্প বৈশিষ্ট্য, ব্যাখ্যা, এগুলো এটা পড়ে নেবে, দরকারি প্রশ্ন একটু। আর একটি খাত আছে বাংলাদেশের অর্থনীতির সেবা খাত, প্রধান এখানে উল্লেখ করেছি আমি। মোটামুটি এই কয়েকটি প্রধান আছে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত।
সেবা খাত যেমন হচ্ছে শিক্ষা খাত, চিকিৎসা খাত, তারপর প্রশাসন খাত, সামাজিক নিরাপত্তা যে দান করে পুলিশ বা প্রশাসন আমাদের। তো এই যে এই খাতগুলো সম্পর্কে পড়তে হবে তোমাদের, এইগুলো খাত নিয়ে পড়ালেখা করতে হবে। এখন আবার আমরা রিভাইজ দেই যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য 1, 2, 3, 4, 5টি অধ্যায় অন্তর্ভুক্ত আছে। 5টি অধ্যায়ের আজকের প্রথম ক্লাসে তোমাদের প্রধান বিষয়গুলোর বেসিক নিয়ে আলোচনা করা হলো। আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়গুলোর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা প্রত্যেকটি ভিডিও দেখবে, তারপর ভিডিওতে লেখা না বোঝা গেলে ভিডিওটি স্থির করে জুম করে সকল লেখা পরিষ্কার বুঝতে পারবে। এরপরেও কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের সকল সমস্যা, অর্থনীতি বিষয়ে সকল সমস্যার সমাধান করার জন্য বদ্ধপরিকর। পরিশেষে আরেকটি বিষয় বলতেই হয়, বর্তমানে যে বিশ্বজুড়ে মহামারী চলছে কোভিড-19 জন্য, এই কোভিড-19 জন্য যে WHO কর্তৃক যে নিয়মগুলো দেওয়া আছে বা আমাদের দেশের স্বাস্থ্যবিধি মোতাবেক যে নিয়মগুলো দেওয়া আছে, যেমন 20 সেকেন্ড সর্বনিম্ন পক্ষে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে বা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে, বাইরে প্রয়োজন ছাড়া যাওয়া যাবে না, ঘরেই অবস্থান করতে হবে। আপাতত এই বিষয়গুলো মানাই হচ্ছে মূল কাজ। যেহেতু এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাহলে এই বিষয়গুলো মানতে হবে। এর সাথে সাথে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত পড়ালেখাও চালিয়ে যেতে হবে, তাহলেই ভালো ফল করা যাবে। আজকের প্রথম ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। পুলিশ লাইনের পরিবার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবে, বিশেষ করে মানব জাতির জন্য সবাই দোয়া রাখবে। তাহলে আজকে বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থেকো।